বাংলাদেশের রাজনীতির সকল সমীকরণই এখন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। মানে তিনি ফিরবেন কিনা, ফেরার আগে কি হবে, ফিরলে কি হবে, সরকার কিভাবে দেখবে, সরকারের সঙ্গে এই নিয়ে ভারত সরকারের সম্পর্কটা কোন দিকে যাবে, আমেরিকা কি চাইছে, এসব নিয়েই বিশ্লেষণের পর বিশ্লেষণ চলছে। মানে রাজনীতিটা মনে হচ্ছে শেখ হাসিনা ফেরার আগ পর্যন্ত এই ঘিরেই আবর্তিত হতে থাকবে। এই অবস্থায় ভারত সরকার অবশেষে তারেক রহমান সরকারকে কিন্তু আরেক দফা একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন দিল্লি সফরে। দিল্লিতে সেপ্টেম্বর মাসে যে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ব্রাজিল, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা সহ দেশগুলোর যে জোট, সেই সম্মেলনে তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই যে আমন্ত্রণ, দিল্লিতে শেখ হাসিনা আছেন এবং ভারত সরকারের অতিথি হিসেবে আছেন, তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তারেক রহমান সরকারের কাছেও কিছুই জানাচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না। এই অবস্থায় তারেক রহমান ব্রিক্স সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে ভারত সফরে গেলে সেটা ভারত বাংলাদেশের জন্য কতটা স্বস্তিকর হবে, শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে চাঙ্গা হওয়া সম্ভব কিনা, এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক, ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে মানে দিল্লিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলো, আবার দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা তা নিয়ে ভারত সরকারের কোনো সাড়া নেই। ওই একই কথা রণধীর জয়সওয়াল বলছেন যে তারা দেখে যাচ্ছেন। এই অবস্থায় কি ভারতের সঙ্গে তারেক রহমান সরকারের সম্পর্কটা স্বাভাবিকীকরণ শুরু হতে পারে কিনা? আর ভারত সরকার কি আসলে তার মানে তো চাইছে যে শেখ হাসিনা নিজে নিজেই যাবেন বাংলাদেশে? মানে কি শুনছেন, কি জানতে পারছেন? ধন্যবাদ। প্রথমে আমি উত্তরটা এইভাবে দিই যে একটি সংবাদ মাধ্যম তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রশ্নটাই রেখেছিলেন, যেটা প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তো বলেছেন যে এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে তার আইনি দিক, বিচার বিভাগীয় দিক বিবেচনা করার পর ভারত সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আপনার মত কি? সেটাতে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন, সেই তিনি উত্তর দিয়েছেন, সেটা তো ভারত স্বাভাবিকভাবে এক্সট্রাডিশনের একটা তো লিগাল পদ্ধতি আছে, আইনি পদ্ধতি আছে, সেই পদ্ধতি তারা অনুসরণ করবেন, যেহেতু আমি তাদের এখানে আশ্রিত। কিন্তু এসব ভেবে তো কোনো লাভ নেই, কারণ আমি তো ডিসেম্বরে নিজেই যাচ্ছি। সুতরাং এক্সট্রাডিশনের তো প্রয়োজন কিছু হচ্ছে না, আমি নিজেই। ফলে তিনি আগে যেটা রয়টার্সকে বলেছিলেন, তার থেকে তিনি এখনো জাপানেরও একটি নিউজ এজেন্সিকে পেয়েছেন, সেটা আপনার অলরেডি প্রকাশিত। সেখানেও একই ধরনের কথাই বলেছেন যে তিনি মৃত্যু ভয় কাজ কিছুই পরোয়া করছেন না, তিনি যাবেন, বা গ্রেপ্তারিকেও তিনি উপেক্ষা করছেন না, সেটা সব জেনেই তিনি যাচ্ছেন। এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিন আরো একটা উত্তর দিয়েছিলেন যে ভারত কিন্তু চায় যে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক রাখতে। এখন শেখ হাসিনা অবশ্যই একটা বিষয়, যে বিষয়টা সমাধান এখনো কিছু হচ্ছে না, যেটা বাংলাদেশ চাইছে প্রত্যর্পণ হওয়া সম্ভব নয়, তাহলে কিভাবে কি হবে? এইরকম একটা অবস্থায় ব্রিক্সের শিখর সম্মেলন ভারতে অনুষ্ঠিত হচ্ছে, কারণ ভারত পৌরোহিত্য করছে। আর তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী, তাকে কিন্তু বিমস্টেকের এই মুহূর্তে পৌরোহিত্য করছেন বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু তারেক রহমান, সেই জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তো বটেই। এখন তিনি যখন ভারতে, তারা স্বীকার করেছেন চিঠি পেয়েছেন, কিন্তু এখনো আমন্ত্রণ গ্রহণ করে তিনি আসছেন কিনা বা আসবেন কিনা সেটা এখনো ঘোষণা করেনি। যে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জবাবে বলেছিলেন এই প্রশ্নের উত্তরে যে আমি এটা পরে জানাবো আপনাদের। কারণ বাংলাদেশ আগে কনফার্ম না করলে তো ভারত সরকার আগ বাড়িয়ে বলতে যাবে কেন যে আমরা আমন্ত্রণ জানালাম, কারণ তারপরে যদি তিনি না আসেন লস অফ ফেস হয়। যেহেতু আগে অলরেডি একটা আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং তিনি এখনো তাতে কোনো সিদ্ধান্ত নেননি। এই তারেক রহমান যদি শেষ পর্যন্ত আসেন, আমি এখন আমার সূত্র তারা কিন্তু বলছেন যে তারেক রহমান আসবেন সম্ভবত, কারণ ব্রিক্সের মতো একটা আন্তর্জাতিক মঞ্চকে তিনি এড়াতে চাইবেন না। এবং তিনি যখন আসবেন তখন সেই সুযোগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি আলাদা
বৈঠক হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে, যেরকম অন্য যে 11টি দেশ আছে যারা ব্রিক্সের সদস্য, তাদের সঙ্গেও বোধহয় বৈঠক হবে। এবং একই সঙ্গে ফলে যেহেতু ভারতে শেখ হাসিনা আছেন আর বাংলাদেশের যেহেতু এটা একটা অন্যতম দাবি, ফলে এই দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা প্রসঙ্গ আলোচিত হবে না, এটা হতেই পারে। ফলে এই আলোচনার একটা সময় আছে, কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা একটা প্রবল চাপ তৈরি করেছেন তারেক রহমানের সরকার, এবং তারেক রহমান বা বাংলাদেশের অনেকেই জানেন যে শেখ হাসিনা কথার কথা বলেন না, তিনি যাবেন। এটাকে কোনো এখনো তিনি তার মত পরিবর্তন করেন। তাতে কিন্তু প্রথম তার প্রতিক্রিয়া, ভারত সরকারের অতিথি তিনি। ভারত সরকার মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি শেখ হাসিনাকে ফিরতে দেওয়ার বিষয়ে সম্মত? সেটাও অনেক বিশ্লেষক এই প্রশ্নও তুলছেন। আপনি তো নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রেস ব্রিফিং এ তো জানি রণধীর জয়সওয়ালকে প্রায়শই শেখ হাসিনা বিষয়ে প্রশ্ন তো করেনি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এ বিষয়ে মত কি? আর তারা ট্রাভেল ডকুমেন্ট কিভাবে দেবে? বাংলাদেশ সরকারকেও তো ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে শেখ হাসিনাকে, তার তো এখন কোনো পাসপোর্ট নাই। না, ভারতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা রয়েছে তাদের এক ধরনের ট্রাভেল ডকুমেন্ট আছে, এবং অতীতে 5ই আগস্টের পর যারা ভারত থেকে বিদেশে চলে গিয়েছিলেন তাদের ভারত সরকারই একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়েছিল, যেটা অন্যান্য দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সকলেই গ্রহণ করেছে। রাজ্যের ক্ষেত্রে শেখ হাসিনাকে নেওয়ার ক্ষেত্রে যেটা আপত্তি, সেই আপত্তিটা আপনারা সকলেই জানেন যে তৃতীয় দেশ থেকে তারা কোনো ট্রাভেল ডকুমেন্ট স্বীকার করেন। কিন্তু বাংলাদেশি নাগরিক, তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার ট্রাভেল ডকুমেন্ট এটা দিতেই হবে, শুধু পুশব্যাক করা হবে না, তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সেই ট্রাভেল ডকুমেন্ট এখন তারেক রহমান সরকার বলতে পারেন যে আমরা এটা গ্রহণ করব না, ভারত সরকারের দেওয়া ট্রাভেল। আমার তো মনে হয় শেখ হাসিনা হয়তো সেটাই চাইছেন যে ট্রাভেল ডকুমেন্ট ভারত দেবে, তারেক রহমান আপনি বলবেন আমি তো যেতেই চেয়েছিলাম, আমি বেনাপোল সীমান্ত গিয়ে বসে আছি, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, আমি তো যাওয়ার জন্যই রাজি। এখন এটা একটা মানে নাটকীয় ব্যাপার ঘটতে পারে বলেও মনে হয়। আমি তো আগেও অন্য জায়গাতেও বলেছি যে এমনকি তার কাছে সম্প্রতি তিনি যে বৈঠক করেছেন সেখানে প্রস্তাবও উঠেছিল যে এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও, গণমাধ্যমকেও সঙ্গে নেওয়া উচিত। কোন কোন নেতা যাবেন সেই, যেমন আমি শুনেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা তালিকাও তৈরি করে, তিনিও এসেছিলেন কয়েকদিন আগে, দেখা করে গেছেন, তিনিও একটা তালিকাও তৈরি করছেন কারা যেতে আগ্রহী, কারা যাবেন, কিভাবে যাবেন, জীবনের সংশয় নিয়ে যাবেন। এবং একই সঙ্গে যে গণমাধ্যম, তারা যারা যেসব বিদেশি মানে পশ্চিমা গণমাধ্যম তারা আগ্রহী যেতে চান, ফলে তাদেরও তালিকা তৈরি হচ্ছে। সুযোগ পেলে হয়তো আমিও চলে যেতে পারি, এই আর কি। তখন হয়তো আপনাকে লাইভ দিতে পারবো কি হচ্ছে। এটা তো ডিসেম্বর মাস, অনেক সময়। ডিসেম্বরেই ঘটবে নাকি আপনার কি মনে হচ্ছে? আপনার সঙ্গে শেখ না না, হাসিনারও আমি তো যোগাযোগ আছে, আওয়ামী লীগের সেখানে থাকা নেতৃবৃন্দের তো আছেই। ডিসেম্বরেই ঘটবে নাকি আরো আগেও ঘটতে পারে? মানে কবে নাগাদ শেখ হাসিনা যাবেন বলে মনে হচ্ছে? আমি ওনার কথার উপর বিশ্বাস করছি। উনি বলেছেন ডিসেম্বরের, যদিও একটা ফাঁক আছে, ফাঁকটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে। এখন অবশ্যই জুলাই থেকে ডিসেম্বর তো সবটাই তার মধ্যবর্তী সময়, সেটা ঘটনা। তবে আমার মনে হয়েছে যে কোন একটা ঐতিহাসিক সময় দেখে, আমি অনুমান করি 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, সরকারকে প্রথম ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল। তারপরে তো 16ই ডিসেম্বরে পাকিস্তান বাহিনী পরাস্ত হয়েছিল। যদি শেষ পর্যন্ত উপস্থিত হন এই 16ই ডিসেম্বরে কারা আত্মসমর্পণ করবেন জানি না, দেখতে হবে, সেটা দেখার বিষয় আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করুন যে প্রতিক্রিয়া কি বাংলাদেশে ঘটছে, সেটা কিন্তু তার থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান সরকার ধরে নিয়েছেন শেখ হাসিনা আসছে। কারণ আমি 4-5 দিন আগে আমি অন্য একটি চ্যানেলে ঘোষণা করেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং আমার সন্দেহ যে সেনাপ্রধানকেও বলা হতে পারে, কারণ দুজনেই শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা তারেক রহমান সরকার নিতে শুরু করেছেন। বেশ কিছু সাংস্কৃতিক কর্মীকে তারা আইসিটি ট্রাইব্যুনালে 27 জন 28 জন একটা তালিকা করেছেন। মানে এগুলো দিয়ে একটা বার্তা দেওয়া বা ভয় দেখানোর চেষ্টা, যারা আওয়ামী লীগের পক্ষের লোক তারা যেন সাবধানে থাকে। ফলে বাংলাদেশ সরকারও একটা প্রস্তুতি নিচ্ছে, তারাও প্রস্তুতি নিচ্ছে। ফলে সংঘর্ষ ডিসেম্বরে অনিবার্য। সে বিজয়ের মাসে আরেকটা যুদ্ধ দেখার অপেক্ষায় আছি, যেটা সজীব ওয়াজেদ জয়ের মতে গৃহযুদ্ধ।
গৃহযুদ্ধ তো তিনি যেটা একটা লন্ডনে অক্সফোর্ডে বলেছেন। গৃহযুদ্ধ তো একটা খুব আশঙ্কাজনক পরিস্থিতি, কারণ মানে ওই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে বলেই শেখ হাসিনার যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে চাইছেন কিনা তারেক রহমান সরকার, সেটাও তো অনেকে বলছেন। কোনো সরকারই তো আসলে অস্থিতিশীল পরিস্থিতি বা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চান না। ভারত সরকারের তরফে একরকমের বোঝাপড়ারও চেষ্টা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশে ওই স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যাতে বাংলাদেশ সরকার সৃষ্টি করে, মানে কয়েক কোটি মানুষের দল আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক পরিসর দেয়, সেটার বিষয়ে ভারত সরকার কাদের সঙ্গে কথা বলে এগুনোর মানে এখন নতুন কোনো কৌশলের কথা শুনছেন কিনা? অনেক অ্যানালিস্ট বলছেন ভারতীয় যে ব্রিক্স সম্মেলনে রাশিয়া চীনকেও ভারত এটা বোঝাতে চায় আমেরিকার পাশাপাশি যে কোনো বিনিয়োগই স্থিতিশীল হবে না যদি বাংলাদেশ স্থিতিশীল না থাকে। এসব মানে ভারত বোঝাপড়ার দিকে যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলাপ চালু করতে চাইছে কিনা, কোনো চ্যানেল চালু হয়েছে কিনা? দুদেশের সরকারের তো কোনো আলাপের চ্যানেল আছে বলে মনে হচ্ছে না আপাতত। না, খুবই মানে সঠিক প্রশ্ন এবং আমার কাছেও যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখাটা এই সামগ্রিক উপমহাদেশের জন্য অত্যন্ত জরুরি। যেটা বাংলাদেশের জন্য জরুরি, এটা ভারতের জন্য জরুরি। ফলে এমন কোন একটা অশান্তি বা সহিংসতা তৈরি হলো আবার সেই অবস্থাটার প্রভাব কিন্তু ভারতেও পড়বে। ফলে যেহেতু সেপ্টেম্বরে একটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিশ্বের নেতৃবৃন্দের বৈঠক হচ্ছে, ফলে এই বিষয়টা আপনার সঠিক অনুমান যে আমি বলবো যে সাংবাদিক হিসেবে সঠিকই এটাও বলবো যে আমরাও অনুসন্ধান করব তখন যে এই বিষয়টা আলোচিত হচ্ছে কিনা, যে বাংলাদেশের একটা স্থিতিশীলতার স্বার্থে চীন রাশিয়া যারা প্রত্যেকেই বাংলাদেশের বন্ধু, যে সরকারই থাকুক, ফলে তাদের কোনো ভূমিকা থাকবে কি থাকবে না, তারা কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যেমন ধরুন মায়ানমারের আসিয়ান একটা উদ্যোগ নেয়, সেমনি ব্রিক্স কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যদিও ভারত সরকারের সঙ্গে কিন্তু এই বিষয়ে যুক্তরাষ্ট্রেরও কিন্তু কথা চলছে। তিনি ঢাকা যাওয়ার আগে দেখা করে গেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোরের সঙ্গে, যিনি আগামী 30 তারিখ ঢাকা যাওয়ার কথা। এবং আমেরিকাও চাইবে না যেখানে একটা সংঘর্ষ তৈরি হোক, কারণ আমেরিকা বলতে আমি বলতে চাইছি এটা রিপাবলিকান পার্টির আমেরিকা, এটা ডেমোক্রেট না। ডেমোক্রেটদের একটা পছন্দ অপছন্দ আছে, রিপাবলিকানদের ক্ষেত্রে ব্যবসাটাই প্রধান, অন্য কোনো রাজনৈতিক পছন্দ অপছন্দটা অতটা নয়। আমি যত চাই যে বাংলাদেশে তারা তাদের দিক থেকে মানে ভূ রাজনৈতিক দিক থেকে চাইবে না যে সেখানে চীনের প্রভাব বাড়ুক, সেক্ষেত্রে ভারত আমেরিকা সহমত, কিন্তু আবার ভারত চীনের সঙ্গেও তার সম্পর্ক বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করছে। এটা একটা মানে এমন একটা মানে ঘটনা যে আমি বলতে পারি যে শেখ হাসিনার ফিরে যাওয়ার আগে এই মানে ভারতে একটা কিন্তু বিশাল একটা রাজনৈতিক এবং কূটনৈতিক একটা আলোচনার মঞ্চ তৈরি করে দিয়েছে ভারত, যেখানে কিন্তু এই বিষয়টা আলোচিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেটা নেপথ্যে হোক বা কোনো রিট্রিটে হোক, রিট্রিট যেটা হয়ে থাকে সিনিয়র নেতাদের রাষ্ট্রনেতাদের রিট্রিটে হোক, কোথাও কোথাও এই বিষয়টা কিন্তু আলোচিত হতে পারে। সুতরাং সেপ্টেম্বরে যে বৈঠক, ভারতের শিখর বৈঠক, যেখানে তারেক রহমানের উপস্থিতি আমি ধরে নিচ্ছি তিনি থাকবেন, তিনি কেন এরকম একটা বহুজাতীয় মঞ্চকে অ্যাভয়েড করবেন? এরপরে তার জাতিসংঘে যাওয়ার কথা, তিনি জাতিসংঘে যাবেন শুনেছি, তারেক রহমানের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জাতিসংঘ সফর, সেটাতেও তিনি যাবেন। সব মিলিয়ে এই সেপ্টেম্বর মাসটা নির্ধারণ করবে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি সুগম হবে নাকি না সংঘাতপূর্ণ হবে, সেটা তখনই বলা যেতে পারে।